মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রেমা পর্ব সংখ্যা 18। নিচে হাসি আড্ডা আওয়াজ শুনতে পাই ঈশা। এই ভর সন্ধ্যায় কারা আসলো? জমালো নিচে রিবদার গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর একটি পরিচিত গলার আওয়াজ শোনা যাচ্ছে। ঈশা হাতে চিরুনি টেবিলে রেখে চুলগুলো কোনো মতে হাত খোপা করে পরি মেঝেতে বসা খেলছে মিনির সাথে। মিনি অদৃশ্য কিছুর আওয়াজ বের করে ডাকছে, মিন্নি মাম। মিনি লাফিয়ে লাফিয়ে ডাকে, মাম মাম। পরি ছোট্ট একটি প্লাস্টিকের গ্লাস বাড়িয়ে দিয়ে মিনিকে বলে, মিনি মাম। মিনি গ্লাসটিতে ঠোকর দেয়। পরি খিলখিল করে হাসে। হাতের বাটি থেকে মুনা যেভাবে ওকে খাওয়ায় সেভাবে অদৃশ্য কিছু একটা আঙুলের মুঠোয় ধরে মিনিকে বলে, মিনি আম। মিনি তার ছোট হাতে সামান্য ঠোকর দেয়। পরি তড়ি হাত সরিয়ে নেয়। হাত ঝাড়াতে ঝাড়াতে মিনি মারতে চায়, আওয়াজ করে বলে, উফ। মিনি আরেকটা ঠোকর দিয়ে উড়ে যায়। পরি কাঁদে না, ঈশার দিকে টলমলে চোখের পানি নিয়ে তাকায়। ঈশা যেতে যেতে থেমে যায়। পরি ঠোঁট বাঁকায়, হাত দেখিয়ে বলে, ফিপি দুঃখ। ঈশা আদর করে বলে, মিনিকে দুঃখ দিয়েছ? পরি মাথা নাড়ায়, ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে, তোমাকে কি করে নেব? এখানে খেলা করো, আমি এক্ষুনি আসছি। পরে আরো জোরে কেঁদে ওঠে, যেন তাকে কে মেরেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। ঈশা তা দেখে হেসে ওঠে। পরীকে আবার হাত বাড়িয়ে ঈশার দিকে। ঈশা তারপরও কোলে নেয় না, গলা স্বর নিচু করে ডাকে, ভাবি তোমার মেয়ে কেঁদে যাচ্ছে, নিয়ে যাও। মুনা দৌড়ে আসে, ব্যস্ত হয়ে পরীকে কোলে নিয়ে বলে, তোর বর্দা আছে আর তুই ওকে কাঁদাচ্ছিস। ঈশা চুপ থাকে। পরি গলা বাড়িয়ে ধরে মুনার, কাঁদতে কাঁদতে হেসকে ওঠে। মাথা তুলে মুনাকে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলে, মামা ফিপি। মুনা বলে, ফিপি মেরেছে? ঈশা তারপরও চুপ থাকে। মুনা আরও জিজ্ঞাসা করে, ফিপি কি করেছে? পরি আঙুল দিয়ে দেখিয়ে বলে, দুঃখ দুঃখ। ঈশা আর চোখে তাকিয়ে পরির দিকে, চোখ লাল হয়ে তাকায়, মনে মনে হাসে। পরি তার ধমক দেখে আরো জোরে কেঁদে ওঠে। মুনার চুল টেনে ধরে, নাক দিয়ে মুনাকে আঁচড় দেয়, মুনার গালে গাল লাগিয়ে রাখে, জোরে হেসে ওঠে। মুনাও হেসে কোটি কোটি হয়, এত রাগ মেয়েটার। ঈশাও হাসে। হাত খোপা করতে করতে ঈশা নিচে নেমে আসে, মুনার সাথে ধাক্কা লাগায়। সে বলে, কি হয়েছে ভাবি? মুনা ঈশার সাইড দিয়ে দাঁড়ায়, বলে, না কিছু না। ঈশা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাম কোণায় সোফায় রিপের সাথে বসে থাকা লোকটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, হাত পা কেঁপে ওঠে তার। গায়ের ওড়না ঠিক করে মাথা ঢেকে, ওড়না দিয়ে। যখনই ছেলে ও রিপের সাথে কথা বলতে বলতে তার দিকে তাকালো, বেহাল দশা তার। সে না পারলো সরে যেতে, না পারলো নড়তে। সিঁড়ি রেলিং ধরে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। কিছু একটা ভেবে দৌড়ে উপরে চলে আসলো। রিপ আর পরি পিছু পিছু মিনি বেরোতে চাইলো, তাদের সবাইকে আবার ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল ঈশা। রিক অবাক হলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে ইস্যু? ঈশা হাঁপাতে থাকলো, বুকে হাত দিয়ে। পরি ঈশাকে এভাবে হাঁপাতে দেখে খিলখিল করে হাসলো। চোখ মুখ এখনো লাল, গাল এখনো ভিজে আছে, তার মানে হাসছে পরি। রিকো হাসলো, বলল, পরি মজা পেয়েছ? পরি তাকে তালে হাত তালি দিল। ঈশা তাকাতেই পরি রিককে জড়িয়ে ধরলো। ঈশা তার দিকে তাকালো না। ঈশা দরজায় খিল দিয়ে মিনির কাছে গিয়ে মিনিকে খাঁচাবন্দি করলো। মিনি রানা ঝাপটাতে ঝাপটাতে বলল, মিষ্টি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। রিক জিজ্ঞেস করলো, কি হয়েছে, বন্দি করলি কেন? ঈশা ফিরল রিকের দিকে, সাত পাঁচ না ভেবে বলল, ডক্টর আদিত চৌধুরী রিপদার বন্ধু এসেছে দেখলাম। রিক যেন এই অপ্রত্যাশিত কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না। তার হাতের বাঁধন জোরালো হলো। পরীকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে, বলে, কখন? ঈশা মাথা নাড়িয়ে বলে, জানি না। রিক অভয় দিয়ে বলে, কোনো সমস্যা নেই, এভাবে বলার কি আছে। রিক বেরিয়ে যায় রুম থেকে, পকেট থেকে ললিপপ বের করে পরীকে দেয়। পরি ললিপপকে দিব্য চুম্বন বসায়। খিলখিল করে ওঠে পরি। ঈশার বারণ শোনে না রিক। রিক রুম থেকে বেরিয়ে যায়। ঈশার বারণ শুনলো না। ঈশা তাকিয়ে রইল। মিনি খাঁচার ভেতরে ডানা ঝাপটায়, ডাকে, মিষ্টি পরি। ঈশা গুটিসুটি পায়ে হেঁটে ওপরে দাঁড়িয়ে নিচে তাকায়, নিজেকে আড়াল করে দাঁড়ায়। হেসে হেসে কথা বলা মানুষটিকে লুকিয়ে দেখে। রিক নিচ থেকে
নেমে আসে পরীকে নিয়ে। আদি চোখ তুলে তাকায় রিকের দিকে, কুশলাদি বিনিময় করে। রিক আদিকে দেখে পুরোপুরি অবাক। এই কি সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি? আকাশ পাতাল তফাৎ। আদি এসে পরীকে ডাকে, হে প্রিন্সেস। পরী মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে ললিপপের ওপর চকচকে কাগজটা খুলতে সে ব্যস্ত, ঠোঁট দুটো ফুলানো। আদি সারা না পেয়ে বলে, বিজি? রিপ হেসে বলে, আমার মাকে ডিস্টার্ব করিস না তো, কাজ করছে। রিক সহ আদি হেসে ওঠে। রিক এগিয়ে যায় রান্নাঘরের দিকে। তালা বেগম অসহায় হয়ে তাকায় রিকের দিকে, শান্ত হয়ে বলে, কি দরকার ছিল বলতো আব্বা? রিক হাসে, বলে, রক্তের সম্পর্ক দেখ দেখলে শুধু মা, আর ভালোবাসাটা দেখলে না? কে এত ভয় পাও? পরি আমার মেয়ে, আমার ভালোবাসার জোর আছে। পরি কখন আমাকে ছেড়ে যাবে না, এটা আমার জেদ। মা না, এটা আমি বিশ্বাস করি। আমার পিচ্চি মায়ের ওপর আমার আঘাত বিশ্বাস। সে আমাকে ছাড়া অন্য কাউকে পাপ্পা ডাকবে না কখনো। পরি ললিপপের ওপর চকচকে কাগজ খুলে ফেলে অবশেষে। রিকের গলায় লালা লাগিয়ে দিয়ে বলে, পাপ্পা লিলি লিলি। মোনা ও ছলছল চোখে চোখ আড়াল করে ঘুরে দাঁড়ায়। তালহ আড়াল করে চোখে নোনা জল। মনে মনে প্রার্থনা করে তার ছেলের বিশ্বাস যাতে কখনো ভেঙে না যায়, পরি যাতে তাকে কখনো ছেড়ে না যায়। রিক হেসে দেয় পরীর কথায়, বলে, লিলি না মা, ললি। পরি ললিপপ রিকের নাকে বাড়িয়ে মারে, ঠোঁট টেনে দিয়ে বলে, না না, লিলি লিলি। রিক কান্না করার জন্য তাড়া দেয়, বলে, হ্যাঁ হ্যাঁ, লিলি লিলি। পরি হাসে ঠোঁট এলিয়ে, অপূর্ব সুন্দর সে হাসি, মায়া সোহাগ আদরে ঝরে পড়ে সেই হাসিতে। আদি উঠে দাঁড়ায়, বলে, আমাদের বাসায় যাবে কিন্তু, প্রিন্সেসকেও নিয়ে যাবে। রিক বলে ওঠে, ঠিক আছে, কিন্তু রাতে খেয়ে গেলে ভালো হতো না? আদি ঘড়িতে টাইম দেখে নেয়। কেউ যদি খাবারের বৃষ্টি দিয়ে মেরে ফেলে, আমি ভাই মরতে চাই না। রিক অবাক হয়। ঈশা দ্রুত চেপে যায় পিলারের পেছনে। ছি, এই লোকটা তাকে কখন দেখে নিল? কত বড় কথাটাই না বলে দিল। মারবে কেন? এ নিজেই তো আমাকে মেরেছে। রিক রিপ অবাক হয়, কি আবল তাবল বলছিস? আদি, মাথা খারাপ তোর? আদি হাসে, রিপের পিঠে চাপড় মেরে বলে, বুঝবি না। রিপকে অবাক করে দিয়ে আদি ওপরে তাকায়, রিপও তাকায় সাথে সাথে। দেখা যায় ওনার কিছুটা অংশ। রিপ হাসে, ঈশা মনে হয়। আদি ঠোঁট গোল করে বলে, ও। কথা বলতে বলতে আদি এগিয়ে যায়, জাহির মিয়া পত্রিকা রেখে মুখের সামনে। আর সামনে তাকাচ্ছে না। এই ছেলেকে আবার সামনে আসতে দেখে তার কেমন যেন লাগছে। আদি বেরিয়ে যাওয়ার আগে কারো ডাকে পিছু ফিরে তাকায়। পরি রিপকে ধাক্কা দেয়। রিপ হাসে, কাছে গিয়ে রিকের কোল থেকে পরীকে নেয়। আদির সাথে বাইরে যেতে যেতে বলে, নয়, বলো রিপ। পরি বলে, ইপ। রিপ আবারও বলে, চাচ্চু। পরি বলে, চুচুমা। আদি হো হো করে হেসে ওঠে, পরিও খিলখিল করে হাসে। রিপের গলা ফুলিয়ে তাকায় পরির দিকে। পরি আদি দুজনই হাসে। দুজনের হাসির আওয়াজে কম্পন হয় খানবাড়ির সদর দরজা। ঈশা দৌড়ে নিচে নেমে আসে। রিপ আর আদি হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ঈশা তো সদর দরজা দিকে উকি দেয়। আদি আর পরি হাসে, ভেসে আসে সেই হাসি তাদের কানে। চোখে জল টলমল করে ওঠে, বুকে ব্যথা। আদি গাড়িতে উঠে বসে, পরির দিকে তাকায় না, প্রয়োজনও মনে করে না। রিপ বিদায় জানিয়ে গাড়ি ছেড়ে দেয়। কিছু দূর যেতে আবারও গাড়ি পিছু ফিরল। রিপ আর পরি সামনে আসে। পরির দিকে তাকিয়ে হাত নেড়ে বলে, ব্রাই প্রিন্সেস। পরি এই প্রথম ভালোভাবে তাকায় আদির দিকে। আদিও তাকায়। পরি হাত তুলে কি বলবে মনে করতে না করতেই রিপের মুখের দিকে তাকায়। রিপ বলে, টাটা বলো মা। পরি হাত নেড়ে বলে, টাটা। আদি হাসে। পরীর গাল ধরে আদর করতে মন চেয়েছিল আদির, পরে নিজের মনেই এই বাজে আবদার সে নিজে আগ্রহ দিল না। গাড়ি ছেড়ে দিল, চলে গেল বহুদূর। পরি তাকিয়ে থাকে। গাড়ি যখন ধোঁয়াশা হয়ে যায়, পরীর রাগ হয়, তাকে কেন নিয়ে গেল না গাড়িটা? সে গাড়িতে চড়বে। সে ঠোঁট বাঁকালো। রিপ জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? পরী ঠোঁট টেনে গাড়ির দিকে গেল, সেদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ও তো। রিপ বলল, আদল দিল, বলল, গাড়ি। পরী মাথা দুলালো। রিপ বলল, আমি চড়বো, আমাকে মাকের সাথে গাড়িতে চড়বো। বলতে বলতে দরজার কাছে আসে। ঈশা ডেকে ওঠে, ইস্যু, পরীকে নে তো। ঈশা বলে, অ্যাডভোকেট সাহেব কি বেরোবেন? রিপ মাথা নাড়ে দুলালো, বলল, হ্যাঁ, খুব ইমার্জেন্সি। ঈশা বলল, কিন্তু এখন কেন? রিপ বলল, কাজ আছে, পরীকে নিয়ে। পরী যেতে চায় না ঈশার কোলে। ঈশা নিয়ে গেল। বলে, মা রাগ করেছ? ঈশা পরী ঈশার দিকে তাকায়।
ও বাইরের রাস্তার দিকে দেখিয়ে বলে, পিপ্পি ও তো। ঈশা গাল ফুলিয়ে বলে, কি ও তো? পরি মাথা দিয়ে ঈশার মাথায় বাড়ি খায়, বলে, ও তো রি রি। ঈশা মাথা নিচে করে বলে, গাড়ি। পরি মাথা নাড়ে, ঠোঁট টেনে বলে, রি রি। ঈশা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে বাইরে। বাড়ির গেট বন্ধ করে দেখতে পায় কালো গাড়ির কাছ ভেদ করে আসা মুখটি। তার বুকটা কেঁপে ওঠে। পরীকে এসে চেপে ধরে, পরীর আওয়াজ করে বলে, দুঃখ। ঈশা তার ওড়না দিয়ে পরীকে ঢেকে নেয়, বুকের সাথে চেপে ধরে। কালো গাড়ির ভেতরে থাকা লোকটির ফোন কানে নেয়, সাথে সাথে ঈশার হাতে থাকা ফোনটি বেজে ওঠে। শোনা যায় পুরুষালী কণ্ঠস্বর, ভেসে আসে ঘৃণিত বর্ণমালা। আদি এখানে? সেটাও তোমার দোষ। এত নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। আদিকে এখন পর্যন্ত নিয়ে এসেছো তুমি। কোলে থাকা মেয়েটি কি তোমার ভাইয়ের মেয়ে? নিজের সন্তানকে মেরে ভাইয়ের মেয়েকে আগলে রাখছো। যদি এই মেয়েটাও বাঁচিয়ে রাখতে হয় তাহলে আদি থেকে 100 হাত দূরে থাকবে, দূরে রাখবে আদিকে। না হলে এই মেয়েটাকেও শেষ করে দিব। এত অনুতাপ কোথায় রাখবে? ঈশা বুক কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, আপনি মারবেন আর আমি আপনাকে ছেড়ে দিব ভেবেছেন? আইন আদালত কি নেই দেশে? অন্যায় করে কেউ কখনো পার পায় না। ফোনের ওপাশে লোকটি হাসে, বলে, আদালত তো পরে, আগে তো মারবো। আগে তোমার ভাইয়ের মেয়েকে মারবে। ভেবে দেখো, বাড়ির দিকে একটিবার ফিরে দেখো। এই মেয়েটি ছাড়া বাড়িটা কতটা অসহায়, অন্ধকার, নিষ্প্রভ। ঈশার সাথে সাথে ফিকে থাকা বাড়িটার দিকে তাকায়। সত্যি তো, পরিছাড়া এই পুরো বাড়িটা অন্ধকার, নিষ্প্রভ। বাড়িটা হাসবে না, বাগানে ফুল ফুটবে না, খিলখিল করে পুরো বাড়ি কেউ মাতিয়ে রাখবে না, গালের সাথে গাল থেকে উঠবে না আম্মা। ঈশা হু হু করে কেঁদে ওঠে। পরীকে চোখ পাকিয়ে দেখে ঈশার কান্না। সে ভেবে নিল সে মাথা বের করেছে, সেজন্য ঈশা কাঁদছে। তাই সে ঈশার বুকে চেপে যায়, ঈশার বুকে মাথা রেখে ডাকলো, আম্মা আম্মা। ঈশা আওয়াজ করে কাঁদে। ফোনের ওপাশের লোকটি হাসে, বলে, কষ্ট হচ্ছে? আরে এখন কেঁদো না, আমি মারি তারপর কেঁদো। এভাবে চোখের পানি শুকিয়ে কোনো লাভ আছে? ঈশার কানের আওয়াজ থামিয়ে অনুরোধী সুরে বলে, না, দয়া করুন, মারবেন না ওকে, চেষ্টা করবেন না। আমি চাই না আপনার ছেলেকে। সে আজ নিজ থেকে এসেছে, আর আমার কাছে নয়, রিবদার কাছে এসেছিল। উনি আমাকে চেনে না। আপনি মারবেন না আমার পরীকে, দোহাই লাগে আপনার। আপনারা কেন এত পাষাণ? আপনার বড় ছেলে কে আল্লাহর জন্য কোনো সন্তান দেয়নি, আপনার নিষ্ঠুরতার কারণেই। ফোনের ওপাশে লোকটি ধমক দিয়ে বলে, চুপ করিয়ে দেয় ঈশাকে, বলে, বেশি কথা বললে এখনই মেরে দেব দুটোকে। দুর্বল জায়গায় হাত পড়লেই লোকটি চোয়াল শক্ত হয়ে এলো। গাড়ি ছেড়ে দিল। ঈশা উপরে আক্রোশ নিয়ে ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকলো গাড়িটির দিকে। কেটে গেল গতগুলো দিন। তার মধ্যে ঘটলো বিরক্তিকর সব ঘটনা। ঈশা যতবার চায় ওই লোকটি থেকে পালিয়ে থাকতে, ততবারই মুখোমুখি হতে হয় লোকটির। কলেজের গেটে ফুচকা দোকানে রিক্সা ঢাকার সময়, কলেজে যাওয়ার পথে। আশ্চর্যজনক হলেও আদি সেদিনের কথা মনে রেখে দিয়েছে। ঈশার সাথে যে কথা বলেনি একদিনও। ঈশার দিকে সরাসরি তাকায়নি। ঈশা মনে মনে শুকরিয়া জানালো, হাঁপ ছেড়ে বাঁচলো। লোকটি অন্তত আর তার দিকে ফিরে তাকাচ্ছে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বারবার। ঈশা বিরক্তির চরম পর্যায়ে, কিন্তু লোকটির ওপর রাগ দেখানোর কোনো সুযোগ বা উপায় তার কাছে নেই। সেদিনও তো পাশ কাটিয়ে চলে গেল, গাড়ি নিয়ে গেল। অসহ্য। ঈশা বিরক্তি বাড়ছে তরতর করে, ভয়ও হয়। ফোন করে বারবার ওই লোকটি সতর্কবাণী শুনিয়ে যাচ্ছে। সে কি ইচ্ছে করে ওই লোকটির সামনে পড়ছে নাকি? লোকটির সাথে আচমকায় দেখা হয়ে যাচ্ছে। অন্ধকার নেমেছে অনেকক্ষণ, চারপাশে অন্ধকার ঘনিয়ে আসলেও চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তা। হাতে তার ফোনে লাইট জ্বলছে। ভয়ে ভয়ে দ্রুত গতিতে সে হাঁটছে। বড়দা আর রিবদা বাসায় ফেরার আগে তাকে বাসায় ফিরতে হবে। হাতে ওষুধের পাতা। ওষুধ শেষ হয়ে গেছে তার। পিঠের ব্যথায় আর থাকতে পারছে না। এত যন্ত্রণা আর সহ্য হয় না। শুধু মোনা জানে, মোনা সামলাবে জাহির মিয়া আর তালহা বেগমকে। ভিড়ের মাঝে ঈশা বিব্রত বোধ করে ফার্মেসিতে যেতে, তবু ওনা দিয়ে মুখটা ঢাকা। তারপর তাকে চিনে ফেলে এক বৃদ্ধ লোক। বলল, জাহির মিয়ার ভাগ্নে নাম? এমন সময় তুমি এখানে কেন? তোমার ওই দুই ভাই কই? মাইয়া মানুষ এমন সময় ঘর থেকে বের হয়? ঈশা মাথা নামিয়ে বলল, ঔষধটা জরুরি প্রয়োজন, তাই এসেছি কাকা। ঈশা দেখে রাস্তায় অ্যাপ্রন পরা, বোরকা পরা অনেক মেয়েরাই হাঁটাচলা করছে। গাড়িতেও দেখা গেল। সে বিড়বিড় করলো, এরা মেয়ে না। প্রয়োজনে বের হলেও এদের প্যানপ্যানানি শুরু হয়। যত সব। বৃদ্ধ প্রশ্ন ছুড়লেন, তোমরা বিয়ে শাদী দিতেছে না কেন? এত বড় মেয়ে ঘরে রাইখা কি জাহির মিয়া
কি করবার চাই? মা বাপও তো নাই, কয়েকজন লোকও তো জানে। সম্মতি জানালো। ঈশা তাকে মুখের দিকে তাকালো। আমি বিবাহিত, আমার বিয়ে কে দিবে? উপস্থিত সবাই হতবাক। বরকা পরে একটি মেয়েও এসে দাঁড়ালো ফার্মেসিতে ওষুধের জন্য বোধহয়। ঈশা মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ লোক হাই হাই করলেন। জাহির মিয়া ভাগ্নিকে কখন বিয়া দিল? বেটা তো চুপচিপ কাজ সারলো, দেখতেছি। কখন হয়ে গেল বিয়া তোমার মা? ঈশা মুখ ফেরালো, বিরক্তি নিয়ে জবাব দিল, অনেকদিন আগে। আপনারা তো এলাকায় নতুন এসেছেন, তাই জানে না। বৃদ্ধ লোক অবিশ্বাস্য চাহনিতে ঈশার দিকে তাকিয়ে বলল, 2 বছর হইতেছে এখানে আইছি, তোমার বিয়ে কি তার আগেই হয়েছে? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। তো তোমার জামাই কি করে? তুমি শ্বশুরবাড়ি থাকো না? তোমারে তো দেখার মুখে লাগে না যে তুমি বিবাহিতা। ঈশা বিরক্ত হয়, বলে, না আমি শ্বশুরবাড়ি থাকি না, আমার স্বামী বাইরের দেশে, তাই আমাকে এখানে রেখেছে। বৃদ্ধ বললেন, বিদেশি থাকে? তার খোঁজ খবর রাখো তো, নাকি অন্য কোনো সংসার পেতে বসে আছে? ঈশার গলা স্বর খানিকটা উঁচু হলো। বাজে কথা বলবেন না, মুখ সামলে কথা বলুন। বৃদ্ধ মনে হয় তা খারাপ লাগলো। মেয়েটা তো বিরক্ত হচ্ছে কেন? নিজের মেয়ের মতোই তো জানতে চাইলো। দেখতে দেখতে আরো লাইন পড়লো ফার্মেসিতে। মোটা একটা মহিলা এসে ঈশাকে পেছনে পাঠিয়ে দিল। বলল, আমার একটি ইমার্জেন্সি লাগবে। ঈশা পিঠের ব্যথা আরো বাড়তে লাগলো। দাঁড়াতে না পেরে পা ব্যথার উপক্রম হলো। সে অন্য ফার্মেসিতে যেতে চাইলো, কিন্তু বাকিগুলো সবগুলোই পুরুষ, তাই আর গেল না, দাঁড়িয়ে রইলো। হসপিটালের পাশে ফার্মেসিগুলোতে প্রচুর ভিড় হয় সবসময়, বিরক্তিকর। ঈশা পিঠের ব্যথায় ছড়াতে লাগলো। সে বলল, এই ভাই, আমারটা দিয়ে দিন, শুধুমাত্র একটি ওষুধ। কেউ শুনলো না তার কথা। উগ্র রোষে ফার্মেসির সামনে থাকা গাড়ি এসে থামলো আদির। কেউ ভুলেও ভাবেনি গাড়িটাতে কেউ বসেছিল। হসপিটালের সুনামধন্য ডক্টর আদি চৌধুরী। হঠাৎ ফার্মেসির দিকে এগোতেই লোক সাইড দিল। অনেকে আদিকে চেনে বলে কুশল সংবাদ জানতে চাইলো। ফার্মেসিওয়ালা বললেন, ডক্টরকে সাইড দিন, মনে হয় কোনো প্রয়োজনে এসেছে। আদির সামনে মাস্ক খুললো, ছুঁড়ে ফেলল। ঈশা চমকালো, পিছু হাঁটলো। এ তো! সবাই অবাক করে দিয়ে আদি কেড়ে নিল ঈশার হাত থেকে সেই ওষুধের পাতা। বুড়ো কঞ্চন করে দেখে সেই ওষুধের নাম। চোখ তুলে তাকায় ঈশার দিকে। ঈশা স্পষ্ট দেখলো ছেলেটির চোল শক্ত, কপাল বেয়ে পড়ছে ঘাম, থরথর করে কাঁপছে ঠোঁট, চকচক করে উঠছে চোখ। বোঝা গেল লোকটা কি চাইছে, কেন চাইছে। ওষুধের পাতা দেখার সাথে সাথেই ওষুধ বিক্রেতা চট করে ওষুধ বের করে দিল। আদিকে জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে ডক্টর? আদি আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে গটগট পায়ে হেঁটে গেল। ঈশা হাত পা থামেনি তখনও। তাকে নিয়ে গুনগুনিয়ে শুরু হয়ে গেছে। সে সেসবে তোয়াক্কা না করে আদির পিছু পিছু ছুটলো। লম্বা লম্বা ফেলে পা আদির পিছু দৌড়াতে নিলেই পিঠ খিচে ধরলো। সে এক হাতে পিঠ চেপে ধরে বিড়বিড় করলো, ডাকলো ডক্টর। লোকটি গাড়ির হর্নের আওয়াজে সে আওয়াজে শোনা গেল না। সে দৌড়ে গেল আদুর পিছু পিছু। আবারও আদি এবার পিছু ফিরল না। হঠাৎই তার মনে হলো তাদের পিছু নিচ্ছে একটি গাড়ি। হাঁটতে হাঁটতে আদি ঢুকে পড়লো অন্য রাস্তায়। 2-1 জন লোকের আনাগোনা, গাড়ির আওয়াজ নেই তেমন। চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তা। ঈশা জোরে জোরে শ্বাস নিল, দাঁড়ালো, আবারও দৌড় লাগালো। আদির সাথে পেরে উঠলো না। আদি তারপরও হেঁটে যাচ্ছে লম্বা লম্বা পা ফেলে। ঈশা রাস্তার পাশে বাঁকা একটা গাছের সাথে পিঠ এলিয়ে দিল। ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ঈশা জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ল। গাছটার সম্বল বানিয়ে দাঁড়িয়ে রইল। পিঠের ভার ছেড়ে দিল গাছটার ওপর। পেছনে পায়ের আওয়াজ না পেয়ে আদিম পিছন ফিরল। রক্তবর্ণ চোখে নিমিষে আতকে পরিণত হলো। নীরবে নিঃশব্দে সে খুঁজতে লাগলো সেই পাষাণ মেয়েকে। কোথায় সে হৃদয়হীনের মুখ? কোথায় সে ভয়ঙ্কর নুপুরের আওয়াজ? সে শুনতে পাচ্ছে না কেন? তাকে দেখা যাচ্ছে না কেন? ঈশা ছোটাছুটি করলো 2 জন লোকের হাত থেকে। সে স্পষ্ট দেখতে পেল গাড়ির ভেতরে বসা লোকটিকে। লোকটি কি সবসময় তাকে চোখে চোখে রাখে? নিজের ছেলের দোষটা দেখতে পাচ্ছে না সে? লোক দুটো তার মুখ চেপে ধরলো, ঝোপঝাড়ের ভেতর টেনে নিয়ে গেল। ঈশার শক্তি তাদের সাথে পেরে উঠলো না। সে ডাকতে পারলো না ডক্টরকে। লোক দুটো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঝোপঝাড়ের ভেতর। ঈশা আঘাত পেল, পা কোমর নিশ্চিল কিছু ভেঙে আসছে। তার হাত মুখ বেঁধে দিল কাপড় দিয়ে। কাটা জাতীয় কিছু জন্য তার মুখ
ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। তার ভয় লাগলো, বাঁচার জন্য ছটফট করে উঠলো। লোক দুটো তাকে পা দিয়ে ঠেলে ফেলে রাখলো ঝোপের ভেতরে। নিরুপায় বাচ্চার আকুতি ভয় নিয়ে ঈশা তাকে পড়ে রইল অন্ধকার ঝোপে। কিসের এত শাস্তি পাচ্ছে সে? কে তার এত কষ্টের কারণ? ডক্টর নয় কখনোই। ডক্টরকে তো সে ভালোবাসেছিল। ভালোবাসার শাস্তি এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে? নাকি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যাওয়ার শাস্তি? আদি লোক দুটোকে পালাতে দেখলো। আবছা আলোয় দূরে সরু রাস্তার মাঝে মাথায় গাড়িটির ভেতরে বসে থাকা লোক দুটোকে পালাতে দেখলো। সে দৌড় লাগিয়ে কোনো লাভ হলো না। অচেনা ভয় তাকে ঘিরে ধরলো। ঝোপঝাড় লতাপাতা সরিয়ে সে ডাক দিবে, বুঝে উঠতে পারলো না কি নামে সম্বোধন করবে। মেয়েটি তো তার কেউ হয় না। আদি শেষমেশ দিশাহারা হয়ে পড়ল। ডাক শুনছেন? কোথায় আপনি? সামনে আসুন। লুকিয়ে কেন আছেন? বেরিয়ে আসুন। উহু উহু শব্দ ঈশার মুখ থেকে বেরোলো। হাত পা নড়াচড়ার শক্তি যেন নেই তার। মোবাইলের লাইট জ্বালিয়ে এগোয়। তার পায়ের শব্দ নিচে পড়লো কিছু। নড়াচড়া টের পেল সে। হাতের ওপর ভয়ঙ্কর চাপ পড়ায় ঈশার প্রাণ যায় যায় অবস্থা। শ্বাস যেন এবার বন্ধ এলো। নিবু নিবু চোখে তাকালো সে। নিবু নিবু হয়ে এলো তার পৃথিবীর আলো। যদি পা সরিয়ে বসে পড়লো ঈশার মাথার কাছে। গভীর অনুনয় নিয়ে বলল, সরি আমি দেখতে পাইনি। হাত মুখে বাধা দেখে আদি ভরকালো। তড়িঘড়ি খুলে দিল হাত মুখ। সামনে ফিরল ঈশার মুখ থুবড়ে পড়লো তার বুকে। লেগে গেল আদির পরনের সাদা শার্টে লেগে থাকা রক্ত। ঈশা নিবু নিবু চোখে তার দিকে তাকালো। আদি দেখলো ঠোঁটে মুখে রক্ত। আদি একপাশে রক্ত। আদি গর্জে উঠল, কিছুক্ষণ আগেও তো আপনি ঠিকঠাক ছিলেন। কি করে হয়েছে এসব? কখন হলো? ঈশা বহু কষ্টে একটি আঙ্গুল তুলে ডুকরে ওঠে। সে আঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের রক্ত নিল। নিজের রক্ত দেখে ঠোঁট থেকে তুলে কেঁদে ফেলল। আদি বুকের পাশে সেই রক্তের ফোঁটা লাগিয়ে দিল। তারপর ঢলে পড়ল আদির বুকে। আদির বাহু ডরে। আদি শক্ত হয়ে শুধু বসে রইল। তার বুকে পড়ে থাকা রমণীর অবচেতন অজ্ঞান আদির। তারপরও রাগ লাগলো মেয়েটির ওপর। কি করে সে বলল সে বিবাহিত? কখন হলো বিয়ে? কার সাথে হলো? কবে হলো? কিভাবে হলো? আদি এসব একটু বিশ্বাস করে না। বিশ্বাস হচ্ছে না, হওয়ারও নয়। আসল কথা তো সে স্বীকার করতে চাইছে না। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। রক্তক্ষরণ যদি কেউ খুব ভয়ঙ্করভাবে দেখতো, তবে দেখতে পেত মেয়েটি নয়, বরঞ্চ ছেলেটির বুকের ভেতর বেশি রক্তক্ষরণ হচ্ছে, যা থামার নয়, সহনীয় নয়, অসহ্য যন্ত্রণাদায়ক। ঈশার গলার স্বর খানিকটা উঁচু করে বলে, বাজে কথা বলবেন না, মুখ সামলে কথা বলুন।